চলুন তাহলে এক এক করে এদের প্রভাবটা দেখে নেওয়া যাক। প্রথমেই আসি মৌর্য যুগে। বিশেষ করে সম্রাট অশোকের সময়টা বাংলার জন্য ছিল একটা যুগান্তকারী সময়, কারণ এই সময়েই বৌদ্ধ ধর্ম প্রথমবারের মতো এই অঞ্চলের সাধারণ মানুষের কাছে পৌঁছায় এবং খুব দ্রুত ছড়িয়ে পড়ে। বলা যায় এটাই ছিল বাংলার ধর্মীয় ইতিহাসে প্রথম বড় একটা পরিবর্তন। মৌর্যদের পর এলো গুপ্ত যুগ, আর এর সাথে সাথেই আসলো এক বিরাট সাংস্কৃতিক পরিবর্তন। বৌদ্ধ ধর্মের প্রভাব তো ছিলই, কিন্তু এই সময়ে হিন্দু ধর্ম আর সংস্কৃত সাহিত্যর এক অসাধারণ বিকাশ ঘটে, যা বাংলার সাংস্কৃতিক পরিচয়ে একটা নতুন স্তর, একটা নতুন লেয়ার যোগ করে। বাইরের শাসনের পর এবার এমন এক সময়ের কথা বলবো যখন বাংলা শেষ পর্যন্ত নিজের পায়ে দাঁড়ায়, মানে নিজস্ব শক্তিশালী আর স্বাধীন রাজবংশ প্রতিষ্ঠা করে। কিন্তু মজার ব্যাপার হলো, এই সময়টা বাংলার ইতিহাসে একই সাথে যেমন এক স্বর্ণযুগ নিয়ে আসে, তেমনি আবার গভীর সামাজিক বিভেদেরও জন্ম দেয়। আর সেই রাজবংশটি হলো পাল রাজবংশ। বাংলার ইতিহাসে এটা একটা মাইল ফলক। কেন? কারণ তারা কোনো দূরের সম্রাট ছিলেন না, ছিলেন এই বাংলারই সন্তান, বাংলার নিজস্ব শাসক। ভাবা যায় প্রায় 400 বছর ধরে তারা একটা স্থিতিশীল শাসন প্রতিষ্ঠা করেছিলেন, আর এই সময়টা ছিল জ্ঞান, বিজ্ঞান আর শিল্পকলার এক অসাধারণ যুগ। আচ্ছা, পাল যুগকে স্বর্ণযুগ কেন বলা হয়? এর কারণ হলো এই সময় রাজারা ছিলেন জ্ঞান চর্চার বিশাল পৃষ্ঠপোষক। ধরুন, ধর্মপাল আর দেবপালের মতো শাসকেরা তারা নালন্দা বা বিক্রমশিলার মতো বিশ্ববিদ্যালয়গুলোকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিলেন যা ছিল বিশ্বমানের। শুধু তাই না, শিল্পকলা আর দর্শনের ক্ষেত্রেও বাংলা তখন তার শিখরে পৌঁছেছিল।